জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার রায়ে সাবেক এসআই আমির ও কনস্টেবল সুজনের মৃত্যুদণ্ড, 4 জনের যাবজ্জীবন, অন্য 25 আসামির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। ঢাকা মহানগরীতে সপ্তাহে 3 দিন অনলাইনে আর 3 দিন সশরীরে পাঠদান জানিয়েছেন শিক্ষামন্ত্রী। মানবাধিকার কমিশন রহিতকরণ ও পুনঃপ্রচলন, সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ সহ কয়েকটি বিল সংসদে পাশ, বিরোধী দলের তীব্র প্রতিবাদ। লেবাননে ইসরায়েলি হামলাকে যুদ্ধবিরতি লঙ্ঘন বলছে ইরান, 40 দিন পর মসজিদুল আকসা খুলে দিয়েছে ইসরায়েল। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় এসআই আমির হোসেন ও কনস্টেবল সুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 2024 সালের 16 জুলাই শেখ হাসিনা বিরোধী আন্দোলনকালে খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয় আবু সাইদকে। বৃহস্পতিবার ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল রায় প্রদান করেন। রায়ে সাবেক পুলিশ কমিশনার মনিরুজ্জামান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশিদ, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মশিউর রহমান ও লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান মণ্ডল ওরফে আসাদের 10 বছর করে কারাদণ্ড ও বেরবির প্রক্টর শরীফুল ইসলামকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। 3 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পদধারী 6 নেতাকর্মীকে। আবু সাইদ হত্যা মামলা 30 আসামির মধ্যে 6 জন গ্রেফতার আছেন, বাকি 24 জন পলাতক। গ্রেফতার 6 জনকে আজ ট্রাইব্যুনালে উপস্থিত করা হয়। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন শহীদ আবু সাইদের পরিবারের সদস্যরা। 30 জন আসামির মধ্যে 30 জনকে আজকে দণ্ডিত করা হয়েছে। মৃত্যুদণ্ড হয়েছে 2 জনের। একজন হচ্ছে আমির হোসেন, তিনি এএসআই, আরেকজন হচ্ছে সুজন চন্দ্র, ইনি কনস্টেবল। এই 2 জনের মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। যাবজ্জীবন সাজা হয়েছে 3 জনের। একজন হচ্ছে আরিফুজ্জামান জীবন, রবিউল ইসলাম নয়ন, বিভূতিভূষণ মাধব। এই 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। অতিরিক্ত তাদেরকে আরো 10 বছর, অন্য কাউন্টে তাদেরকে 10 বছরের শাস্তি দেওয়া হয়েছে। 10 বছরের সাজা হয়েছে এই ছাড়া ডক্টর হাসিবুর রহমান বাচ্চু, তিনি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সেই হতভাগা ভিসি। মনিরুজ্জামান বেল্টু পুলিশের সাবেক কমিশনার ছিলেন। মশিউর রহমান, আসাদুজ্জামান মণ্ডল, পমেল বড়ুয়া, তাদের প্রত্যেকের 10 বছর করে শাস্তি হয়েছে। দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাচ্ছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেখানে শহীদ আবু সাইদ হত্যা মামলার রায়ের গুরুত্বপূর্ণ দিকগুলো ব্রিফিং হচ্ছে। স্পষ্টীকরণ করে সেটা কোনটি? সেটা হলো যে তার জব্দকৃত গেঞ্জির অংশে নাই। আরেকটি বড় বিষয় হলো, একটি মানুষ যদি গুলিতে আহত বা নিহত হয় তাহলে তার দেহে যে অংশে গুলি লাগবে সেই অংশে কিন্তু হবে, এটাই মেডিকেল সায়েন্সের কথা। সেই টেম্পোরারি ক্যাভিয়েশনের অনুপস্থিতি, অ্যাজ ওয়েল অ্যাজ ভিকটিম অর্থাৎ আবু সাইদের ডেড বডির এক্সরে এবং রেডিওস্কোপিক টেস্ট না করার কারণে তার দেহে গুলির কার্টিজের কোনো অংশ ছিল কিনা সেটাও কিন্তু আমাদের অজানা। এই যে অজানা, এটুকুই আমাদেরকে সন্দেহের স্কোপ তৈরি করে যে হয়তো সে গুলিতে মারা যায়নি। না, এটা বলা যাবে না। কারণটা হলো আমরা এখন পর্যন্ত জানি না। আমি আগেই বলেছি যে সাবস্ট্যান্স অফ দ্য ফাইন্ডিংস অনারেবল ট্রাইব্যুনাল বলেছেন। আবার আমরা যদি সংখ্যাগরিষ্ঠের নিরিখে ধরি তাহলে আমাদের আর্গুমেন্ট যথাযথভাবে অন্ততপক্ষে 4টি চার্জের ক্ষেত্রে বিবেচনা হয়েছে জন্য 4টি চার্জের নিরিখে আসামি 2 জন কিন্তু খালাসপ্রাপ্ত হয়েছেন। সুতরাং এটা বলা যাবে না যে ওটা মিথ্যা, বরং এটা বলা যাবে যে এটা সত্য। একটা জিনিস মজার ঘটনা যে আদালত তার ইয়ের সময় বলেছেন, প্রথম যে সদস্য উনি বলেছেন কোন সময় আপনাদের জেরা বরঞ্চ প্রসিকিউশনকে সহযোগিতা করেছে। এইটা আমাদের প্রিন্সিপাল অফ ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সে একটা কথা বলা আছে যে প্রসিকিউশন হ্যাজ টু প্রুভ দ্য প্রসিকিউশন কেস অ্যালোন, অর্থাৎ ডিফেন্সের কোনো এভিডেন্স নিয়ে প্রসিকিউশন তার মামলা প্রমাণ করতে পারেন না। এটা হলো এস্টাবলিশ প্রিন্সিপাল। সেই প্রিন্সিপালের নিরিখে
মহামান্য আপিল বিভাগে যখন এই বিষয়টি উত্থাপিত হবে তখন দেখা যাবে আর কিভাবে ফাইন্ডিংস দিয়েছে এবং মহামান্য আপিল বিভাগ এটাকে কিভাবে রিভার্ট বা অনুসমর্থন করে সেটা দেখা যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা ডেফিনেটলি নকলের জন্য আজকেই আবেদন প্রসেস করেছি এবং একটু পরে দাখিল হয়ে যাবে এবং আমরা যথাযথ সময়ের মধ্যে এবং এটার আপিল করব এবং প্রত্যাশা রাখি যে আপিলে আমরা ন্যায় বিচার পাবো। ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদকে অস্ত্র আইনের মামলায় 10 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদুল মহসিন এ রায় দেন। গেল রবিবার মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য আজকে দিন ধার্য করেন। ফয়সাল করিম পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। 2024 সালের 7 নভেম্বর আদাবরের বাইতুল আমান হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে অভিযান চালায় র্যাব। সে সময় পালানোর চেষ্টাকালে ফয়সাল করিমকে আটক করা হয়। তার বাসায় তল্লাশি চালিয়ে 4 রাউন্ড গুলি সহ বিদেশি পিস্তল উদ্ধার করে র্যাব। এ ঘটনায় পরদিন আদাবর থানায় ফয়সাল করিমের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে র্যাব। গেল বছরের 17 নভেম্বর পর্যন্ত ফয়সাল এই মামলায় জামিনে ছিল। এরপর ওসমান হাদি হত্যার ঘটনার পর থেকে তাকে প্রকাশ্যে আর দেখা যায়নি। এর মধ্যে গত মাসে ভারতে গ্রেফতার করা হয় ফয়সালকে। হাদি হত্যার বিষয়ে মামলার বিষয়ে সরকার সবসময় বিচার প্রতিষ্ঠা করার জন্য এবং হাদি যেন ন্যায় বিচার পায় সেই বিষয়ে সরকার সবসময় সচেষ্ট এবং এই আসামিকে ফেরত আনার ব্যাপারে সরকার বিভিন্নভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছে সৈকত। সরাসরি যাচ্ছে তার কাছে। সৈকত, শহীদ আবু সাইদ হত্যা মামলার রায়ের গুরুত্বপূর্ণ দিকগুলো সম্পর্কে আমাদের জানান। শহীদ পরিবারের সদস্য ও আইনজীবীরা প্রতিক্রিয়ায় কি বলছেন? সব মিলিয়ে আপনি জানেন যে রায়টা হয়ে গেছে ইতিমধ্যে এবং এই মামলায় জুলাই অভ্যুত্থান যেই আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের যে শিক্ষক আবু সাইদ যিনি তার জীবন উৎসর্গের মধ্যে দিয়ে আন্দোলন ঘুরেছিলেন সেই মামলাটি আজকে রায় হল এবং বলা চলে যে ঐতিহাসিক এই রায়ে যে সব 30 জন যে আসামি তার মধ্যে গ্রেপ্তার ছিলেন মাত্র 6 জন আসামি আর বাকি 24 জন আসামি পলাতক রয়েছেন এবং 24 জনের মধ্যে কিন্তু 8 জন ছিল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। আজকে গুরুত্বপূর্ণ রায়টি দেওয়া হলো। সেখানে 2 জন পুলিশের যে সদস্য ছিলেন এএসআই আমির হোসেন এবং কনস্টেবল সুজন চন্দ্র, যারা যখন আবু সাইদ বুক পেতে দিয়েছিলেন, যারা সরাসরি গুলিতে অংশ নিয়েছিলেন শটগান দিয়ে, তাদের 2 জনকে কিন্তু আজকে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর যে ট্রাইব্যুনাল 2 তারা এই 2 জনকে কিন্তু মৃত্যুদণ্ড দিয়েছে। এর বাইরে আরও 3 জন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তাদেরকে কিন্তু যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে এবং তারা রংপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার একজন কনস্টেবল রয়েছে। এর বাইরে যে বিষয়টি আজকে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন যে সুপারিশ যারা নির্দেশদাতা ছিলেন, যেহেতু এই মামলায় প্রথমেই কিন্তু শেখ হাসিনা এই মামলার আসামি ছিলেন এবং আসাদুজ্জামান খান কামাল এই মামলার আসামি ছিলেন, পরবর্তীতে তাদের অন্য মামলা নিয়ে কিন্তু শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে কিন্তু সাজা হয়েছে। এর বাইরে যারা সর্বোচ্চ নির্দেশদাতা হিসেবে ছিলেন রংপুরের মহানগর পুলিশের যে কমিশনার ছিলেন মনিরুজ্জামান বেল্টু এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যিনি সাবেক ভিসি ছিলেন হাসিবুর রশিদ ওরফে বাচ্চু, যারা 1 নম্বর এবং 2 নম্বর আসামি, তাদেরকে কিন্তু 10 বছরের সাজা দেওয়া হয়েছে। আরেকজন আসামির কথা বলা হয়েছে 10 বছরের সাজা দেওয়া হয়েছে ছাত্রলীগের যে সাবেক সভাপতি ছিলেন কমেল বড়ুয়া, তাকে 10 বছরের সাজা দিয়েছেন। যেহেতু এই চিফ প্রসিকিউটর আসার আগেই কিন্তু আগে যে চিফ প্রসিকিউটর ছিলেন তাজুল ইসলাম, তিনি কিন্তু পুরো মামলাটি পরিচালনা করেছেন। শুধু এই মামলাটি এখন রায়ের জন্য অপেক্ষা ছিল। এই জন্য চিফ প্রসিকিউটর জানালেন যে তারা পুরোপুরি রায় দেখার পরে কিন্তু আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেবে এবং যে মেয়াদে সাজা দেওয়া হয়েছে 30 জন আসামিকেই কিন্তু সাজা দেওয়া হয়েছে। 2 জনের যেহেতু মৃত্যুদণ্ড, 3 জনের যাবজ্জীবন, বেশ কয়েকজনের 10 বছরের সাজা, এরপরে 5 বছর, 3 বছরের, যেহেতু 5টি অভিযোগের বিরুদ্ধে 3টি অভিযোগ বা 2টি অভিযোগ অনুযায়ী কিন্তু এক একজনের সাজা দেওয়া হয়েছে। যে 6 জন গ্রেপ্তার ছিলেন তার মধ্যে একজন ছিলেন আনোয়ার পারভেজ আফেল, যিনি প্যারোলে মাস্টার রুলে এখানে চাকরি করতেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একজন অফিস সহকারী হিসেবে। তার সাজাটা বলা হয়েছে তিনি যতদিন এখানে সাজা ভোগ করেছেন সেটাই তাকে সাজা দেওয়া হয়েছে। এর বাইরে অন্য যে আসামিগুলো রয়েছেন যারা পলাতক আসামি সবার কিন্তু বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন এবং রায় শোনার পরে আবু সাইদের পক্ষ থেকে তার পরিবারের যে ভাই স্বজনরা এসেছেন তারা বলেছেন যে তারা এই রায় পুরোপুরি সন্তুষ্ট না, যদিও 2 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন কিন্তু অন্য যারা আসামি, যারা নির্দেশ দিয়েছেন হুকুমের আসামি ছিলেন, তাদের কিন্তু সেভাবে কাঙ্ক্ষিত সাজা দেওয়া হয়নি। সেই বিষয়ে তারা ক্ষোভ প্রকাশ করেছেন। আরেকটা বিষয় জানিয়ে রাখি আপনাদের
আপনাকে এই মামলার যে 6 জন গ্রেপ্তার ছিলেন, যার মধ্যে যে 2 জন আসামি মৃত্যুদণ্ড পেয়েছেন, 2 জন পুলিশের সদস্য এএসআই আমির হোসেন এবং কনস্টেবল সুজন চন্দ্র, তাদের যখন এজলাস থেকে নিয়ে যাওয়া হয় তারা কিন্তু প্রচন্ড ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেছেন তারা এই রায় তারা প্রত্যাখ্যান করেছেন, তারা দাবি করেছেন তারা নির্দোষ। সব মিলিয়ে বলা চলে যে জুলাই অভ্যুত্থানের যে একটা অন্যতম একটা। ধন্যবাদ সৈকত। শিক্ষা প্রতিষ্ঠানে 3 দিন অনলাইন এবং 3 দিন অফলাইনে ক্লাসের সিদ্ধান্ত নিয়েছে সরকার, জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান 3 দিন অনলাইন এবং 3 দিন অফলাইনে ক্লাসের সিদ্ধান্ত শুধু ঢাকা মহানগরীতে বাস্তবায়ন হবে, সারা দেশে নয়, এমনকি সকল মেট্রোপলিটনেও নয়। যেসব প্রতিষ্ঠানে অনেক ভিড় হয় সেই সব প্রতিষ্ঠান এসব সিদ্ধান্ত মানবে। যারা চাইবে তারা সশরীরে ক্লাস করতে পারবে। শুক্রবার স্কুল বন্ধ, শনি সোম বুধবার স্কুলে সশরীরে ক্লাস নেওয়া হবে, আর রবি মঙ্গল ও বৃহস্পতিবার ক্লাস হবে অনলাইনে। 3 দিন অনলাইন এবং 3 দিন ক্লাসে পাঠদান করানোর বিষয়ে একমত হয়েছেন শিক্ষকরা। বিরোধী দলের আপত্তির মুখেই জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ ও পুনর্প্রচলন, সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল এবং সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ রহিতকরণ বিল পাশ হয়েছে জাতীয় সংসদে। এছাড়া এনার্জি রেগুলেটরি কমিশন সংশোধন এবং পাবলিক প্রকিউরমেন্ট সংশোধন বিল সহ পাশ হয়েছে আরও বেশ কয়েকটি বিল। এদিকে জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ, সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ এবং সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ রহিতকরণ বিল পাশের সময় বিরোধী দলের আপত্তি এবং আইনমন্ত্রীর বক্তব্যে জমে ওঠে সংসদ অধিবেশন। আহমেদ সরওয়ারের রিপোর্ট। সংশোধন বিল 2026 উপস্থাপন। বৃহস্পতিবার সকালে সংসদে দিনের কার্যক্রম শুরু হলে অন্তর্বর্তী সরকারের সময় করা 133টি অধ্যাদেশ আইনে পরিণত করার কাজ শুরু হয়। সময়ের বাধ্যবাধকতা থাকায় কোনো বিতর্ক ছাড়াই বিলগুলো পাশ হতে থাকে। জয়যুক্ত হয়েছে। তবে জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ এবং পুনর্প্রচলন বিল 2026 উত্থাপন করা হলে বিরোধী দলের পক্ষ থেকে আপত্তি দেয়া হয়। জাতীয় মানবাধিকার কমিশনের যে 2009 সালের যে আইনটি আছে, সে আইনের প্রয়োগ, সে আইনের যেই প্রয়োগ দীর্ঘ 17 বছর ধরে হয়েছে সেটি আমরা দেখেছি। জাতীয় মানবাধিকার কমিশনের নামে বিরোধী দল ও মতকে দমন কমিশন হিসেবে সেটি ব্যবহার করা হয়েছে। বিএনপিকে দমন করার বৈধতা জাতীয় মানবাধিকার কমিশন উৎপাদন করেছে। আমরা জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে বলতে শুনেছি জামাতের নেতাকর্মীদেরকে গুলি করা বৈধ মানবাধিকার টিকিয়ে রাখার স্বার্থে। আমরা জাতীয় মানবাধিকার কমিশন 2009-এ যদি চলে যাই, আমরা মাননীয় স্পিকার 2009-এ যদি চলে যায়, আজকে যদি 2025-এর অধ্যাদেশটিকে ল্যাপস করে দেওয়া হয়, এটি এই সংসদের জন্য আমাদের যে একটা আমরা ফরওয়ার্ডিং একটা মুভে ছিলাম, আজকে এই 2025-এর অধ্যাদেশটি ল্যাপস করার মধ্য দিয়ে জাতি আবার ব্যাকওয়ার্ডের দিকে যাবে। এই বিলটি রহিতকরণের প্রেক্ষাপট তুলে ধরেন আইনমন্ত্রী। 25 সালের অধ্যাদেশের 16 ধারাটা যদি একটু কেউ ভালো করে পড়েন তাহলে দেখবেন এটা ভিকটিমের জন্য আরেকটি মানবাধিকার লঙ্ঘনের সমান। প্রশ্নটা হলো, তদন্তের পরে মানবাধিকার কমিশন যখন আপনার মতো নিরপেক্ষ চেয়ারে বসে দুই পক্ষকে শুনানি দিচ্ছেন, শুনানির শেষে তারপরে আপনি যে বাদী হয়ে এক পক্ষের মামলা করলেন, ক্যান ইট বি কল্ড এ রিজনেবল ল? ক্যান ইট বি কল্ড এ নিউট্রাল ল? এরপর বিলটি সংখ্যাগরিষ্ঠ ভোটে পাশ হয়। জয়যুক্ত হয়েছে। সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল সংসদে উত্থাপন করা হলে তাতেও আপত্তি জানায় বিরোধী দল। সুপ্রিম কোর্ট যেটা বলেছিল, বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী এবং বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বলেছিল, রাষ্ট্রের 3টি অঙ্গের কেউই সার্বভৌম নয়, প্রতিটি অঙ্গ সংবিধানের বিধিবিধান সাপেক্ষে স্বাধীন, শ্রেষ্ঠত্ব শুধু সংবিধানের, রাষ্ট্রের 3টি অঙ্গই সংবিধানের বিধিবিধান মেনে চলতে বাধ্য। আজকে আমাদের কাছে মনে হয়, যখন এই সংসদে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা বলেন আমাদের সংবিধান অনুযায়ী 7(2) অনুযায়ী আমাদের সংসদ সার্বভৌম, তখন মনে হয় আইনের এতগুলা ডিগ্রি, সেই LLB করা থেকে শুরু করে LLM করা থেকে শুরু করে বার করা থেকে শুরু করে PhD করা থেকে শুরু করে সকলই বৃথা, আবার আইন নতুন করে শিখতে হবে আমাদেরকে। এর জবাবে আইনমন্ত্রী অধ্যাদেশটি রহিতকরণের কার্যকরণ তুলে ধরেন। স্পিকার, আমার লার্নেড ফ্রেন্ড যেটা লিখে নিয়ে এসেছিলেন মনে হয় শেষ হয়ে গেছে সেটা, সে কারণে আমি ভাবছিলাম আরও 5 মিনিট উনি বললে আমার পক্ষেই চলে যেত। মাননীয় স্পিকার, উনি যে বইটা রিলাই করলেন সেই বইটা হলো মাহমুদুল ইসলাম সাহেবের কনস্টিটিউশনাল 3rd এডিশন, 946, 47, 948। এই 3টা পেজ আমার বন্ধুকে পড়ে, আমার মাননীয় সংসদ সদস্যকে পড়তে বলবো।
সেখানে মাজদার হোসেন মামলার পোস্টমর্টেম আছে, সেখানে স্পষ্ট করে বলা আছে, অ্যানালজি দেওয়া আছে, রেফারেন্স দেওয়া আছে, আলোচনা করা আছে যে সুপ্রিম কোর্ট এই পার্লামেন্টকে ডিকটেট করতে পারে না যে এই আইন পাশ করো বা করো না। এবং এক্স্যাক্টলি আমি ওনার সাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে সুরে সুর মিলিয়ে বলতে চাই, রাষ্ট্রের 3টি অঙ্গ, কেউ সার্বভৌম নয়, প্রত্যেকের একটা লিমিটেশন আছে। পরে সংখ্যাগরিষ্ঠের ভোটে বিলটি পাশ হয়। এরপর সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ রহিতকরণ বিল উত্থাপন করা হলে এই বিল নিয়েও পক্ষে বিপক্ষে বিতর্ক জমে ওঠে অধিবেশনে। অসংখ্য এখানে ক্রাইটেরিয়া দেওয়া আছে, যেটা অত্যন্ত একটা ভালো আইন। সে ভালো আইনটাকে কেন আজকে এখানে এসে বাতিল করার কথা বলা হচ্ছে মাননীয় স্পিকার, সেটা আমাদের বুঝে আসে না মাননীয় স্পিকার। এই জুলাই সনদের 31 নম্বর ধারার মধ্যে বলা আছে, এই সুপ্রিম কোর্টের বিচারকদের নিয়োগ করার জন্য আলাদা একটা কমিশন করার কথা বলা হয়েছে, একটা কাউন্সিল করার কথা বলা হয়েছে। সেই জায়গাটাতে একটা মাত্র নোট অফ ডিসেন্ট আছে বিএনপির পক্ষ থেকে। সেই নোট অফ ডিসেন্টে তারা কিন্তু এই মূল প্রস্তাবের বিরোধিতা করে নাই। জুলাই সনদের আর্টিকেল 31-এ আপনারা বলছেন একদিকে বিচারক নিয়োগের জন্য সংবিধান সংশোধন করতে হবে, ওনারা আর্টিকেল 31-এর লেফট হ্যান্ড কলামকে রিলাই করছেন। লেফট হ্যান্ড কলামে আছে, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ সংবিধানে এরূপ যুক্ত করা হইবে যে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে প্রধান বিচারপতির নেতৃত্বে একটি স্বাধীন বিচার বিভাগীয় নিয়োগ কমিশন গঠন করা হইবে। এটা ওনার বক্তব্য, ওনারা রিলাই করছেন। আমরা বিএনপি বলেছি যে আমরা বিচারক নিয়োগ সংক্রান্ত বিষয় আইন প্রণয়ন করব। এই জায়গাটা এসে আসেন, আমরা সংবিধান সংশোধনের যে বিশেষ কমিটি করতে চাচ্ছি, আমরা সেই কমিটির কাছে ফিরে যাই। আসেন কোন কোন জায়গায় রোগ আছে সেটা ডিটেক্ট করি, আসেন প্রপার ডায়াগনোসিস করি, তারপরে আসেন ওষুধ দেই। আমরা সেই পথ ধরে এগিয়ে যাই। তা না করে যদি আমরা কথায় কথায় এখন বিরোধিতা করি আর পিছনে বসে ফ্যাসিস্টরা হাতে তালি দিচ্ছে। পরে সংখ্যাগরিষ্ঠের ভোটে পাশ হয় এই বিলটিও। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। বিল 2026 পাশ হল। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানিয়েছেন, ডিজিটাল সিকিউরিটি আইন সংস্কার চায় সরকার। এজন্য গণমাধ্যম সংশ্লিষ্টদের সাথে শিগগিরই আলোচনা করা হবে। এদিকে সিপিটি সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, রাজনৈতিক সক্ষমতা না থাকা ও আমলাতন্ত্র নিয়ন্ত্রণ করতে না পারায় অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারে সফল হতে পারেনি। রাজধানীতে ইআরএফ কার্যালয়ে এক সমঝোতা স্মারক অনুষ্ঠানে এসব বলেন তারা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী আরও জানান, সকলের নিরাপত্তা নিশ্চিত করতে চায় সরকার, তবে স্বাধীনতা ও নৈরাজ্যের পার্থক্য অনুধাবন জরুরি বলেও মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বৈধ হলেও তারা অনির্বাচিত ছিল, তবে বর্তমান সরকার নির্বাচিত হওয়ায় তারা আমলাতন্ত্র মোকাবেলা করতে পারবে। এক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নজরদারি থাকতে হবে বলেও মনে করেন তিনি। সংস্কার একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে তিনি আরও বলেন, অর্থনীতিকে গতিশীল রাখতে সংস্কার অব্যাহত রাখতে হবে। ইরানে যুদ্ধে মধ্যপ্রাচ্যে 7 জন বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়ায়েদ। আরব আমিরাতে নিহত প্রবাসী শাহ আলমের মরদেহ সকালে দেশে পৌঁছেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এই সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়ায়েদ। তিনি জানান, মধ্যপ্রাচ্যে প্রবাসীদের মধ্যে কেউ দেশে ফিরতে চাইলে সরকার তাদের আনার ব্যবস্থা করবে। যারা ফেরত আসতে চাচ্ছে তাদেরকেও ফেরত আনার ব্যবস্থা আমরা করছি সরকারি খরচে। আজকে আমরা এখানে যিনি এসে মৃত্যুবরণ করেছেন শাহ আলম, ওনার মরদেহ কুমিল্লাতে যাবে এবং আমাদের সচিব, প্রবাসী কল্যাণের সচিব আছেন, উনি বক্তব্য রাখবেন। উনি ওনাদেরকে এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের খরচে, সরকারের খরচে ওনারা যাতে কুমিল্লায় মরদেহ নিয়ে যেতে পারে এবং পরিবার যাতে দাফন কাফন করতে পারে ঠিকমতো, সেই সরকারি খরচে সেটা হবে। আপনারা জানেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সেটা করে থাকে। আগামী 15 এপ্রিলের মধ্যে দেশে আসছে তরল করা প্রাকৃতিক গ্যাস এলএনজি ও তরলী পেট্রোলিয়াম গ্যাস এলপিজি নিয়ে আরও
5টি ট্যাঙ্কার। এদিকে মালয়েশিয়া থেকে 26,000 টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে নোঙর করল এমটি সেন্ট্রাল স্টার নামে একটি ফুয়েল ট্যাঙ্কার। শুক্রবার মালয়েশিয়া থেকে মর্নিং জেন নামে একটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বাহী ট্যাঙ্কার দেশের জলসীমায় আসবে। একই দিনে এমএই নামে আরেকটি ট্যাঙ্কারে করে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসবে তরল করা প্রাকৃতিক গ্যাস। শনিবার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তরল করা প্রাকৃতিক গ্যাস নিয়ে আসবে কংটং নামের আরেকটি জ্বালানিবাহী ট্যাঙ্কার। 13 এপ্রিল মালয়েশিয়া থেকে পল নামের আরেকটি জ্বালানিবাহী ট্যাঙ্কার এবং 15 এপ্রিল অস্ট্রেলিয়া থেকে মারান গ্যাস হাইড্রা নামের আরেকটি ট্যাঙ্কার দেশের জলসীমায় আসবে এলএনজি নিয়ে। এর আগে বুধবার রাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মালয়েশিয়া থেকে 26,000 টন অকটেন নিয়ে পৌঁছেছে এমটি সেন্ট্রাল স্টার নামে একটি জ্বালানিবাহী ট্যাঙ্কার। বৃহস্পতিবার বিকেলে পতেঙ্গা ডলফিন জেটিতে নোঙর করার পর শুরু হবে ট্যাঙ্কারটির থেকে অকটেন খালাস। এছাড়াও বুধবার রাতে মালয়েশিয়া থেকে হাই সালফার ফুয়েল অয়েল নিয়ে ইস্টার্ন কুইন্স নামে আরেকটি ট্যাঙ্কার চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে পৌঁছে চলতি বছরের মার্চের প্রথম সপ্তাহ থেকে এই পর্যন্ত ক্রুড অয়েল, এলপিজি, এলএনজি সহ বিভিন্ন জ্বালানি নিয়ে এসেছে অন্তত 36টি জাহাজ। দর্শক, আজও রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে মানুষের ভিড়। শাহবাগ এলাকায় আছেন আমাদের বিশেষ প্রতিনিধি রিশান নাসরুল্লাহ। সরাসরি কথা বলবো তার সাথে। রিশান, পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেল নিতে আসা গ্রাহকদের ভিড় কেমন? সবশেষ তথ্য জানান। জ্বালানি তেলের পরিস্থিতি মোটা দাগে খুব একটি উন্নতি হয়নি। আমি আজকে বেশ রাজধানীতে বেশ কয়েকটি পেট্রোল পাম্প ঘুরে দেখলাম যেখানে গাড়ির আসলে দীর্ঘ লাইন রয়েছে। আমি এই মুহূর্তে হচ্ছে শাহবাগ এলাকায় পাশাপাশি দুটি পেট্রোল পাম্প রয়েছে, একটি মেঘনার যেটি আসলে সরকারি, আর একটি পদ্মার, এবং এর মধ্যে পদ্মার পাম্পটি কিন্তু আসলে বন্ধ রয়েছে। এখানে পর্যাপ্ত তেল নেই, সেই সাইনবোর্ড টানিয়ে এটি বন্ধ রাখা হয়েছে। এবং আমি তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলেছেন যে যেই পরিমাণ চাহিদা তাদের প্রতিদিন, সেই চাহিদার সমপরিমাণ তেল আসলে সরবরাহ করছে না সরকার থেকে। এই কারণে তারা আসলে পাম্পটি বন্ধ রাখছেন এবং দুদিন পর পর যখন তেল পান সেই রেশনিং করে তারা আসলে সেবায় পাম্পটি পরিচালনা করছেন। ওদিকে মেঘনায় তেল রয়েছে, তবে তারা বলছেন যে সেটিও চাহিদার তুলনায় কম রয়েছে। তাদের যেখানে 40,000 লিটার প্রতিদিন চাহিদা, সেখানে তারা হয়তো 25-26,000 লিটার কখনো পাচ্ছেন, কখনো 20,000 লিটার। সেটি দিয়েই তারা আবার সেই প্রক্রিয়াতে আসলে গ্রাহকদের মধ্যে রেশনিং করে তারা সেই তেলটি বিতরণ করছেন। এই মুহূর্তে আসলে এই এলাকায় যে আমরা দেখলাম যে লাইনটি রয়েছে মোটরসাইকেল এবং প্রাইভেট কার, পাবলিক যে গাড়িগুলো রয়েছে সেগুলোর যে দীর্ঘ লাইন, সেটি দেখা যাচ্ছে একটি লাইন, এখানে দুটি লাইনের মাধ্যমে গাড়ি দেওয়া হচ্ছে। একটি লাইন কিন্তু শাহবাগ ছাড়িয়ে আজিজ সুপার মার্কেট পর্যন্ত চলে গেছে, অন্যটি পরিবাগ হয়ে একদম মোতালেব প্লাজা পর্যন্ত চলে গেছে। দীর্ঘ একটি লাইন রয়েছে। এদিকে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই রেশনিং এর যে বিষয়টি রয়েছে সেটি এবং জ্বালানি তেল বন্টনে যেই অসামঞ্জস্য রয়েছে সেটি আসলে দূর করার ক্ষেত্রে তারা ফুয়েল পাস কার্ড পরীক্ষামূলকভাবে চালু করেছেন। কালকে থেকে চালু হয়ে যাবে এবং সেই ফুয়েল পাস কার্ডে যাদের ইন্টারনেট রয়েছে, যাদের স্মার্টফোন থাকুক বা না থাকুক, সবাই এটি আসলে ইন্টারনেটের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবে। সেখানে যে কিউআর কোড দেওয়া থাকবে সেটির মাধ্যমে তার চাহিদা এবং কোন পাম্পে যাবেন, কত লিটার পাবেন, সেগুলো আসলে তিনি জেনে যাবেন এবং ওইটা নিলে কিউআর কোডের মাধ্যমে নেওয়া হবে। সেহেতু সরকার আসলে কেন্দ্রীয়ভাবে জানতে পারবে যে কোথায় কি পরিমাণ তেল রয়েছে, কোন গ্রাহক বা কোন পাম্প থেকে গ্রাহকরা কি পরিমাণ তেল নিচ্ছেন। তাতে তারা মনে করছেন যে এই তেল বিতরণের বিশৃঙ্খলা অনেকটাই দূর হবে। ধন্যবাদ রিশান। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি শুরুর মধ্যে লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল। 24 ঘন্টায় হত্যা করা হয়েছে প্রায় 300 মানুষকে। এর জেরে ইরান আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যমগুলো। এমন অবস্থায় যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে তেহরান। বুধবার লেবাননে একের পর এক ইসরায়েলি বোমার আঘাতে আহত হয়েছে 1150 বেশি মানুষ। রাজধানী বৈরুত সহ বিভিন্ন এলাকায় 100টিরও বিমান হামলা চালিয়ে মাত্র 10 মিনিটেই 89 জনকে হত্যা করে ইসরায়েলি সেনারা। এরপর দিনভর হামলায় নিহত ছড়ায় 254 জন। ইরানের 10 যুদ্ধবিরতি প্রস্তাবের মধ্যে লেবাননের ফ্রন্ট লাইনে হামলা বন্ধের শর্ত থাকলেও হামলা বন্ধ করেনি ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দাবি, লেবানন চলমান যুদ্ধবিরতির বাইরে থাকবে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জানিয়েছে লেবাননে হামলা বন্ধের কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি। জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুদ্ধবিরতির শর্তগুলো স্পষ্ট, যুক্তরাষ্ট্রকে সকল শর্ত মানতে হবে। আর দেশটির স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের অভিযোগ, লেবাননে হামলা ছাড়াও আরও
আরও 2টি যুদ্ধবিরতি শর্ত লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে দ্বিপাক্ষিক আলোচনা ভেস্তে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। ইরানের দক্ষিণ অঞ্চলের একটি তেল কারখানায় হামলার খবর পাওয়া গেছে। এদিকে যুদ্ধবিরতি শুরু হলেও মধ্যপ্রাচ্যে ইরানি ড্রোন হামলা অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেছে কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। বগুড়া 6 আসনে উপনির্বাচন ও শেরপুর 3 আসনে সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল 7:30 থেকে বগুড়া সদর আসনের 150টি ভোট কেন্দ্রের মধ্যে শহরের কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটারের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে। শহরের হাসনা জাহান ভান্ডারী উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা। জামাত প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল ভোট দেন শহরের সৈয়দ গাড়ি জামতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে। গত 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে আসনটিতে বিপুল ভোটে বিজয়ী হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরে তিনি আসনটি ছেড়ে দিলে শূন্য হয়ে যায়। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার রায়ে সাবেক এএসআই আমির ও কনস্টেবল সুজনের মৃত্যুদণ্ড, 4 জনের যাবজ্জীবন, অন্য 25 আসামির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। ঢাকা মহানগরীতে সপ্তাহে 3 দিন অনলাইনে আর 3 দিন সশরীরে পাঠদান জানিয়েছেন শিক্ষামন্ত্রী। মানবাধিকার কমিশন রহিতকরণ ও পুনঃপ্রচলন, সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ সহ কয়েকটি বিল সংসদে পাশ, বিরোধী দলের তীব্র প্রতিবাদ। লেবাননে ইসরায়েলি হামলাকে যুদ্ধবিরতির লঙ্ঘন বলছে ইরান, 40 দিন পর মসজিদুল আকসা খুলে দিয়েছে ইসরায়েল। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।